বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করছি করোনাময় এই সময়ে তোমরা সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে রক্ত ও সঞ্চালন অর্থাৎ হিউম্যান ফিজিওলজি হতে ব্লাড অ্যান্ড সার্কুলেশন নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসা যাক রক্ত কি। তো শিক্ষার্থীরা, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কণা। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকায় রক্তকে লাল দেখায়। তোমরা জানো যে থোড়া পর্বের কিছু প্রাণী আছে, যেমন তেলাপোকা, তারপর আছে চিংড়ি, ঘাসফড়িং। এদের রক্ত কিন্তু সাদাটে টাইপের, কারণ সেখানে হিমোগ্লোবিন নেই। শিক্ষার্থীরা, একজন সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আর একজন সুস্থ মানুষের গড় তাপমাত্রা হচ্ছে, রক্তের তাপমাত্রা হচ্ছে তোমার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তো রক্তবাহিকার মাধ্যমে মানবদেহে সঞ্চালিত হয়। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, প্রায় 1 থেকে 1.065। আর পিএইচ মাত্রা গড়ে 7.36 থেকে 7.45। শিক্ষার্থীরা, রক্ত খারত্ব এর স্বাদ অজৈব লবণ থাকায় একটু লবণাক্ত। তো শিক্ষার্থীরা, আমরা এবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটি ছক এঁকেছি। আজকে আমি রক্ত থেকে যা আলোচনা করব, যা তোমরা ক্লাসের শেষে বলতে পারবে, সেটি হচ্ছে রক্ত সম্পর্কে জানতে পারবে, রক্তের কাজ, তারপর হচ্ছে রক্তের যে 3 ধরনের উপাদান আছে সেই রক্তগুলোর মধ্যে তুলনা করতে পারবে, আর রক্ত জমাট বাঁধার কৌশল তোমরা আলোচনা করতে পারবে এবং বলতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তাহলে রক্ত সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক। আমাদের দেহের মোট ওজনের প্রায় 8% হচ্ছে রক্ত। এখন তোমরা জেনে থাকবে যে টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3000 বার করে 30 বার ঘোরালে রক্ত 2টি স্তরে বিভক্ত হয়ে যাবে। উপরের দিকে হালকা হলুদ বর্ণের প্রায় 55% যে অংশটি দেখা যায় সেটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। আর নিচের দিকে অপেক্ষাকৃত গাঢ় রঙের প্রায় 45% অংশ দেখা যায়, সেটাই হচ্ছে রক্তকণিকা। তো শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে রক্তকণিকাগুলো সাধারণত রক্তরসের মধ্যেই ভাসমান থাকে। লোহিত রক্তকণিকাটা দেখো, এখানে লোহিত রক্তকণিকা লাল, কারণ এখানে হিমোগ্লোবিনের উপস্থিতি আছে। তো এবার তোমরা এই ছকটা একটু খেয়াল করো। এই হচ্ছে রক্তটাকে 2টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, যার অংশ হচ্ছে 55%। মোট রক্তের 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 45% হচ্ছে রক্তকণিকা। এবার প্লাজমাটা আরেকটু জেনে নাও। প্লাজমাকে আবার 2টি অংশে ভাগ করা যায়। তার মধ্যে পানি হচ্ছে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10% রক্তরসের মধ্যে, অর্থাৎ প্লাজমার মধ্যে। এখন কঠিন পদার্থগুলো কি কি সেটা একবার দেখে নাও। কঠিন পদার্থটাকে আবার 2টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে অজৈব কঠিন পদার্থ, আর একটা হচ্ছে জৈব কঠিন পদার্থ। এখন অজৈব উপাদানটা হচ্ছে 0.9%, আর জৈব উপাদান হচ্ছে 7 থেকে 9%। অজৈব উপাদানগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, তামা ইত্যাদি। আর জৈব উপাদান, সেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে জৈব উপাদান আবার অনেক রকমের হয়, যেমন জৈব উপাদানের মধ্যে প্লাজমা প্রোটিন অংশ, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের অংশ এবং অন্যান্য পদার্থ। তো জৈব
উপাদানের মধ্যে প্লাজমা প্রোটিনের মধ্যে কী কী অংশ থাকে সেটা দেখো, অ্যালবিউলিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো যা জৈব উপাদান সেগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথেনিন, অ্যামোনিয়া। আর আরও কিছু উপাদান আছে, আরও অন্যান্য যে জৈব উপাদানগুলো আছে সেটা হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জন পদার্থ। এগুলো হচ্ছে অন্যান্য জৈব উপাদান। শিক্ষার্থীরা এবার রক্তের কণিকাটা অংশটা দেখে নাও। 45% রক্তকণিকা আছে, সেটাকে 3টে অংশে ভাগ করা হয়েছে: লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটস, অনুচক্রিকা বা প্লেটলেটস। এখন দেখো রক্তকণিকার মধ্যে এরিথ্রোসাইট এই হচ্ছে, আর শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের, একটা হচ্ছে গ্রানুলোসাইটস আর একটা হচ্ছে গ্রানুলোসাইটস। গ্রানুলোসাইটসে আবার 3টা উপাদান, একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আর গ্রানুলোসাইটসে আবার 2টা অংশ, মনোসাইটস আর লিম্ফোসাইটস। তো শিক্ষার্থীরা এই হচ্ছে রক্ত এবং তার যে 2টি অংশ, প্লাজমা আর হচ্ছে রক্তকণিকা, এবং তার ভিতরে বিদ্যমান উপাদানগুলো আমি এখন তোমাদেরকে ছকে দেখালাম। আমি আরও তোমাদের সুবিধার জন্য, বর্ণনার সুবিধার জন্য ছবিগুলো আমি এঁকে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে আছে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, আর হচ্ছে এখানে দেখো লিম্ফোসাইট, মানে এখানে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের, যেমন শ্বেত রক্তকণিকার মধ্যে আছে লিম্ফোসাইট, বেসোফিল, মনোসাইট, ইউসিনোফিল, নিউট্রোফিল, এইগুলো। আর অনুচক্রিকার মধ্যে বা প্লেটলেটসের বিভিন্ন ধরনের আকৃতি আছে। তো আমরা এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সম্পর্কে আরো কিছু জানব। তো শিক্ষার্থীরা এবার জেনে নেওয়া যাক লোহিত রক্তকণিকা কি। মানবদেহে রক্ত রসের মধ্যে ভাসমান গোল দ্বি অবতল চাকুতির মতো নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাটি হচ্ছে লোহিত রক্তকণিকা। এই ধরনের কণিকাগুলোর ব্যাস সাধারণত 7.3 মাইক্রোমিটার থেকে মাইক্রোমিটার হয়ে থাকে, আর এর গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এর কিনারাগুলো সাধারণত হয় কিভাবে, অপেক্ষাকৃত মধ্যভাগ অপেক্ষা পাতলা। কিনারাগুলো কিরকম, কিনারাগুলো হচ্ছে কিনারার অপেক্ষা মধ্যভাগগুলো অনেকটাই পাতলা ধরনের হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে শ্বেত রক্তকণিকা সম্পর্কে বলছি, তোমরা আরেকবার শ্বেত রক্তকণিকাটা বুঝে নাও। শ্বেত রক্তকণিকা হচ্ছে এমন একটি উপাদান যা আমাদের দেহে কোনো জীবাণু দেহে প্রবেশ করলেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে জীবাণুকে ধ্বংস করা, যার বৈশিষ্ট্য সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই অর্থাৎ দেহের মধ্যে জীবাণু ঘটিত কোনো রোগ থেকে মুক্ত রাখার জন্য যে রক্তকণিকা ইমিউন তন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসাবে সবসময় তৎপর থাকে, তাই হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। যেভাবে বা যে কোনো উপায় হোক, সে কি করে আমাদের দেহে কোনো অণুজীব প্রবেশ করলে সে প্রহরীর মতো পাহারা দিয়ে রাখে এবং জীবাণু তার সামনে আসা মাত্রই সে সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে থাকে। তো শিক্ষার্থীরা এবার আসা যাক অনুচক্রিকাটা কি। দেহের মধ্যে লাল অস্থি মজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন হয় এবং রক্তরসে যে ভাসমান থাকে যে উপাদানটি সেটি এবং অনিয়ত আকার, দেখো এটা কোনো নির্দিষ্ট আকার নাই, এবং এটি ঝিল্লে আবৃত থাকে, আর সাধারণত 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন হয়ে থাকে এবং সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াস বিহীন। হ্যাঁ, এই কোষ
ভগ্নাংশগুলোকে অনুচক্রিকা বা প্ল্যাটিলেট বলে। শিক্ষার্থীরা, এখন আমি 3 প্রকার কণিকার মধ্যে নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, যা পরবর্তীতে তোমরা পার্থক্য আকারে বলতে পারবে। তো শিক্ষার্থীরা, আরেকবার সংক্ষেপে বুঝে নাও। যেমন লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে রক্তে প্রায় 50 লক্ষ থাকে, এই লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা থাকবে প্রতি কিউবিক মিলিমিটারে রক্তে 5 থেকে 8 হাজার। আর অনুচক্রিকা প্রতি কিউবিক মিলিমিটারে রক্তে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত। আর এবার আমরা নিউক্লিয়াসের অবস্থা অনুযায়ী বুঝে নিই। তো নিউক্লিয়াসের দেখা যাচ্ছে যে লোহিত রক্তকণিকার প্রাথমিকভাবে প্রথম অবস্থায় যদিও নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন এটাতে হিমোগ্লোবিন সঞ্চালিত হবার পর এই নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে থাকলেও পরবর্তীতে হিমোগ্লোবিন যখন সঞ্চালিত হয় তখন আর এই নিউক্লিয়াসটা পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আর তোমার শ্বেত রক্তকণিকার মধ্যে সব সময়ই নিউক্লিয়াস থাকবে। আর অনুচক্রিকার মধ্যে কোনো সময় সেখানে নিউক্লিয়াস থাকবে না। এই হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান। আর আমরা বর্ণ দিক থেকে যদি খেয়াল করো তাহলে কি বুঝবে যে সাইটোপ্লাজমের মধ্যে যখন হিমোগ্লোবিন থাকার কারণে এই লোহিত রক্তকণিকাগুলোকে লাল দেখায়, কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকে না, তাই শ্বেত রক্তকণিকাকে সবসময় বর্ণহীন দেখায়। আর অনুচক্রিকাও একই অবক্ষম, অর্থাৎ বর্ণহীন। এখন আমাদের জেনে নেওয়া যাক, প্রত্যেকটা কণিকার কিন্তু আয়ুষ্কাল একরকম নয়। অর্থাৎ লোহিত রক্তকণিকার একরকম আয়ু, শ্বেত রক্তকণিকা আরেক রকম, অনুচক্রিকার ক্ষেত্রে আরেক রকম। আমাদের এইটা জানা খুব জরুরি। তো দেখা যাক, লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, আর অনুচক্রিকার আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। এখন আমরা ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ আকৃতিটা। আমি আবারও আকৃতি হিসাবে তোমাদেরকে তুলনা করার জন্য আমি আলোচনা করছি। আবারও খেয়াল করো, লোহিত রক্তকণিকা দ্বি অবতল চাকুতির মতো হয়ে থাকে, আর শ্বেত রক্তকণিকাগুলো গোলাকার এবং অনিয়ত আকারও হয়ে থাকে। আর অনুচক্রিকা সবসময় অনিয়ত আকৃতির হয়ে থাকবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজ। লোহিত রক্তকণিকা কি কাজ করে, শ্বেত রক্তকণিকা আমাদের কি কাজ করে দেহে, আর অনুচক্রিকা আমাদের দেহে কি কাজ করে সেটা জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা জেনে নাও যে লোহিত রক্তকণিকা আমাদের সব কি কাজ করে থাকে। লোহিত রক্তকণিকা রক্তের সান্দ্রতা রক্ষা করে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন উপযুক্ত থাকে, যা মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী। এটা লোহিত রক্তকণিকার কাজ। লোহিত কণিকাগুলো রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপাদন করে থাকে। লোহিত রক্তকণিকা প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যা মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। এছাড়া রক্তের সান্দ্রতাও রক্ষা করে। আর লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন, এই হচ্ছে প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী। এটা আমি আবারও বলেছি। তো এখন আমরা জেনে নেই লোহিত রক্তকণিকা ছাড়া আর শ্বেত রক্তকণিকা আমাদের কি কাজ করে থাকে। এইখানে দেখো তোমরা, শ্বেত রক্তকণিকা অনেক প্রকারের আছে। তো মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ ও ধ্বংস করে। তাহলে দেখো, এরপরে লিম্ফোসাইট, এই যে লিম্ফোসাইট রক্তকণিকাগুলো, সেটা অ্যান্টিবডি সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে। আর এজন্যই
এদেরকে আণুবীক্ষণিক সৈনিকও বলা হয় এই লিম্ফোসাইটকে। ব্যাসোফিল, এই যে শ্বেত রক্তকণিকার মধ্যে ব্যাসোফিল দেখতে পাচ্ছ, সেটি হ্যাপারিন তৈরি করে, যা রক্ত নালীর অভ্যন্তরে রক্ত তঞ্চন রোধ করে। তারপর আছে তোমরা রক্তের মধ্যে আরও দেখতে পাবে যে নিউট্রোফিল। এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকাটা কি করে, বিষাক্ত দানা জীবাণুগুলোকে ধ্বংস করে। তারপরে দেখো ইউসিনোফিল আছে। এই যে ইউসিনোফিল সেটা রক্তে প্রবেশকৃত, আমাদের রক্তের মধ্যে যদি কৃমি, লার্ভা, তারপর অ্যালার্জি এগুলো অবস্থান করে, তাহলে সেগুলোকে এগুলোকে অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করে থাকে। এবার আমরা দেখে নিই অনুচক্রিকার কাজ কি। শিক্ষার্থীরা তোমরা অনুচক্রিকার কাজটা একবার দেখে নাও। অনুচক্রিকা ক্ষত স্থানে রক্ত তঞ্চন ঘটায় আর হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। আর রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করতে সাহায্য করে। সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, যা আমাদের রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাতকে হ্রাস করে। এছাড়া এটা আমাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে ভক্ষণ করে থাকে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। তাহলে সেখানে আসা যাক। তো শিক্ষার্থীরা, রক্ত তঞ্চন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, রক্ত জমাট বাঁধা। তো তোমরা জানো যে আমাদের দেহে যখন রক্তটা থাকে তখন সেটা তরল অবস্থা থাকে, কারণ সেখানে হ্যাপারিন উপস্থিত থাকে। যদি কোনো কারণে আমাদের দেহে আমাদের যদি ক্ষত বিক্ষত হয়, যদি সেটা মেজর প্রবলেম না হয়, তাহলে কিন্তু সেখান থেকে যখন রক্ত পড়তে থাকে, কিছুক্ষণ যদি আমরা প্রাথমিক চিকিৎসা দিই, একটা পর্যায়ে কি হয়, সে রক্তটা বন্ধ হয়ে আসে, সেখানে থকথকে একটু রক্তের পিণ্ডের জমা হয়ে একটা আবরণ সৃষ্টি হয়, ফলে আমাদের রক্ত জমা বেঁধে যায়। আমি এখন তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আসা যাক রক্ত তঞ্চন আসলে কি। তো রক্ত তঞ্চনটাকে যে প্রক্রিয়ায় ক্ষত স্থান থেকে বের হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষত স্থানে ফাইব্রিন নামক জালক গঠনপূর্বক রক্তপাত বন্ধ করে এবং এর ফলে রক্তের অবশিষ্টাংশ থকথকে পিণ্ডে পরিণত হয়, তাকেই রক্ততঞ্চন বা রক্তের জমাট বাঁধা বলে। তো শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই যে রক্ত তঞ্চন কালটা কতক্ষণ, মানে রক্ত যখন কোনো জায়গা থেকে রক্ত পড়তে থাকে সেই সময়টা, রক্ত তঞ্চনের সময়টুকু কতটুকু, অর্থাৎ দেহ থেকে যে রক্ত নির্গত হয়, রক্ত জমাট বাঁধতে যে সময়টা লাগে সেটাই তো রক্ত তঞ্চনকাল, তাই না? তো স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট, অর্থাৎ 3 থেকে 8 মিনিটের মধ্যেই রক্তটা জমাট বেঁধে যাবে। আর তবে যদি কারোর ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু ভিন্ন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। আর দেহ থেকে রক্ত ক্ষরণ হতে থাকলে সেই ক্ষরণ কালটা কতটুকু সেটা আমাদের জেনে নেওয়া যাক। কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়া প্রথম রক্ত নির্গত হওয়া শুরু থেকে রক্ত জমাট বাঁধা পর্যন্ত সময়কালটাই হচ্ছে রক্তক্ষরণ কাল। তো মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। তো শিক্ষার্থীরা, এখন আমরা এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আমি একটু সংক্ষিপ্ত রূপ আমি এখানে এঁকে রেখেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। আমি এখন সেটাই কিভাবে রক্ত জমাট বাঁধে সেটা নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। তো রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, আমি একটু আগেই বলেছিলাম, কারণ কি সেখানে হ্যাপারিন নামের একটি বস্তু বিদ্যমান থাকে। কিন্তু দেহের কোনো অংশ যখন ক্ষত সৃষ্টি হয়, তখন সেই ক্ষত অংশ হতে রক্ত বের হতে থাকে, তখনই কিন্তু ওই অংশের অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে ভেঙে যায় এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থের সৃষ্টি করে। এই থ্রোম্বোপ্লাস্টিন
এই থ্রম্বোপ্লাস্টিন কি করে, তোমরা আবার খেয়াল করো, ছবিটা দেখে আরেকবার খেয়াল করো। দেখা যাচ্ছে যে যখন নাকি কোনো অংশ কেটে যায়, হ্যাঁ, কেটে যাওয়া অংশের যে ক্ষতস্থানে কলা এবং সেখানকার অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে আসে। বাতাসের সংস্পর্শে এসে সেটা কি করে, বাতাসের সংস্পর্শে এসে সেইটা অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন এক প্রকার এনজাইম। তারপরে কি করে দেখো, এবার থ্রম্বিন নামক এই থ্রম্বোপ্লাস্টিন রক্তে বিদ্যমান হ্যাপারিনকে অকেজো করে দেয়। একটু আগে বলেছিলাম আমাদের দেহে হ্যাপারিন থাকায় রক্তটা জমাট বাঁধে না, কিন্তু ক্ষত স্থানে অংশের মধ্যে ওই হ্যাপারিনটা এবার কি করে, থ্রম্বোপ্লাস্টিনটা রক্তের মধ্যে বিদ্যমান যে হ্যাপারিনটা ছিল সেটাকে অকেজো করে দেয় এবং রক্তরসে অবস্থিত এই ক্যালসিয়াম আয়নের সাথে উপস্থিতি এটা প্রোথ্রম্বিনের সাথে ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে, হ্যাঁ, অন্যান্য অজৈব বস্তুর সাথে মিলিত হয়ে থ্রম্বিন তৈরি করে। এই থ্রম্বিনও এক প্রকার এনজাইম। এবার এই থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সাথে মিলে ফাইব্রিন উৎপন্ন করে নামক এক ধরনের সূত্রের সৃষ্টি করে। এই সূত্রগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে একটা জালিকার আকার ধারণ করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফাইব্রিনের জালকে লোহিত রক্তকণিকাগুলো আবদ্ধ হতে থাকে, পরবর্তীতে একটা জালকের সৃষ্টি করে। এই ফাইব্রিনের জালকের মধ্যে লোহিত রক্তকণিকাগুলো এবার আটকে যায় আর কি, ফলে রক্তের প্রবাহটা বন্ধ হয় এবং রক্ত জমাট বেঁধে যায়, আর আমাদের দেহ থেকে রক্ত পড়ে না। তখন জমাট বাঁধা রক্ত হতে আবার আমরা দেখতে পাই কখনো যে রক্তটা যখন জমাট বেঁধে যায় তারপরও এক ধরনের হালকা হলুদ বর্ণের তরল জলীয় বাষ্পটা বের হয়ে আসে, আর সেই তরল অংশটাই হচ্ছে রক্তের সিরাম। তো সিরাম বস্তুত পক্ষে কিন্তু এক ধরনের রক্তরস, তবে এই রক্তরসের মধ্যে কিন্তু ফাইব্রিনোজেন থাকে না। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কিন্তু প্রায় 13টি ধাপে সংঘটিত হয়। তো প্রথমে আমি আরেকবার সংক্ষেপে বলছি, খেয়াল করো। আমাদের যে স্থানে ক্ষত সৃষ্টি হলো সেই ক্ষত স্থানের কলা থেকে মধ্যে যে অনুচক্রিকাগুলো আছে সেটা বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে, অর্থাৎ থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এক প্রকার এনজাইম। পরবর্তীতে এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন ও প্রোথ্রম্বিনের সাথে যুক্ত হয়ে এবং অন্যান্য অজানা বস্তুর সাথে মিলিত হয়ে থ্রম্বিন উৎপন্ন করে, এটাও এক প্রকার এনজাইম। এই থ্রম্বিন পরবর্তীতে ফাইব্রিনোজেন তৈরি করে। ফাইব্রিনোজেন হচ্ছে এক ধরনের জালক। এই ফাইব্রিনোজেনগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ফাইব্রিন, হ্যাঁ, এই সুতাগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ফাইব্রিন নামক জালকে তৈরি করে। এই ফাইব্রিনের জালকের মধ্যে লোহিত রক্তকণিকাগুলো আটকে যায়, হ্যাঁ, ফলে রক্ত জমাট বেঁধে যায় আর আমাদের দেহ থেকে রক্ত আর ক্ষরিত হয় না। তবে তারপরেও দেখা যায় যে এক ধরনের হলুদ বর্ণের এক ধরনের নির্যাস বের হচ্ছে রস, সেটাই হচ্ছে রক্তরস। তবে সেখানে কি হয় না, সেটাই হচ্ছে সিরাম, রক্তের সিরাম। আর এই সিরামটাইকে আমরা অনেক সময় আমরা রক্তরসও বলে থাকতে পারি, তবে সেই সিরামের মধ্যে ফাইব্রিনোজেন থাকে না। এই হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আজ তাহলে আমরা রক্ত সম্পর্কে জানলাম। রক্তকে দুটো অংশে ভাগ করা যায়, রক্তকণিকা, রক্তরস। তারপর হচ্ছে রক্তরসের বিভিন্ন অংশগুলো তোমাদের নিয়ে আলোচনা করলাম। রক্তকণিকা 3 প্রকার, সেটা নিয়ে আলোচনা করলাম। তারপর 3 প্রকার রক্তের কাজ, তারপর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, আর রক্ত তঞ্চন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে বাসায় পড়বে। আর তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।